আসসালামু আলাইকুম। সবাইকে পরিমাপের প্রতিসমতার প্রয়োগ অধ্যায়ের শেষ পর্বে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে চলো শুরু করি। এখানে ১ নং প্রশ্নটি হচ্ছে, নিচের চিত্রগুলোর ঘূর্ণন কোণ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো। ইতিমধ্যে ঘূর্ণন কোণ এবং প্রতিসমতার মাত্রা সম্পর্কে আমরা জেনেছি। ঘূর্ণন কোণ হচ্ছে কোনো বস্তুকে কত ডিগ্রি কোণে ঘোরালে বস্তুটি তার পূর্ববর্তী আকৃতি বজায় থাকবে, সেটাই হচ্ছে তার ঘূর্ণন কোণ। আর প্রতিসমতার মাত্রা হচ্ছে সর্বোচ্চ কতবার এটাকে আমরা ঘুরাইতে পারবো এবং প্রতি ক্ষেত্রে যেন তার একই আকৃতি বজায় থাকে। তাহলে এখানে আমরা যদি এই যে আকৃতিগুলো আছে, এই আকৃতিগুলোর ঘূর্ণন কোণ আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করি, তাহলে আমরা দেখব যে প্রথম যে আকৃতিটি আছে, এই আকৃতিটির ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এটার মাত্রা হচ্ছে 4। এটাকে এই চিত্রটিকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এটাকে আমরা 90 ডিগ্রি কোণে যদি একবার ঘুরাই, তাহলে এটার আকৃতি কিন্তু একই থাকবে। আবার যদি আরো একবার 90 ডিগ্রি কোণে ঘুরাই, এরপরও আকৃতি একই থাকবে। এভাবে আমরা 90 ডিগ্রি কোণে এই আকৃতিটিকে সর্বোচ্চ 4 বার ঘুরাইতে পারবো এবং প্রতি ক্ষেত্রে এটার আকৃতি একই থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটার ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং মাত্রা হচ্ছে 4। যদি আমরা এখানকার যে আকৃতিগুলো আছে, এই আকৃতিগুলোর মাত্রা এবং ঘূর্ণন কোণ আমরা অলরেডি পূর্ববর্তী পর্বেও দেখেছি। তো এখানে আমরা চাইলে এইখানে প্রতিসমতার মাত্রা থেকে কিন্তু আমরা ঘূর্ণন কোণ বের করতে পারবো। অর্থাৎ 360 ডিগ্রিকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা ঘূর্ণন কোণ 90 ডিগ্রি পেয়ে যাব। এরপর ঘ নং যে চিত্রটি রয়েছে, এটি একটি পঞ্চভুজ। এই পঞ্চভুজের ঘূর্ণন কোণ হচ্ছে 72 ডিগ্রি এবং মাত্রা হচ্ছে 5। অর্থাৎ এটাকে আমরা 5 বার ঘুরাইতে পারবো 72 ডিগ্রি করে এবং প্রতি ক্ষেত্রে এটার আকৃতি একই থাকবে। এরপর ঘ এর এই স্টার আকৃতিটির ঘূর্ণন কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং মাত্রা হচ্ছে 6। অর্থাৎ এটাকে আমরা 6 বার ঘুরাইতে পারবো 60 ডিগ্রি কোণে এবং প্রতি ক্ষেত্রে এটার আকৃতি একই থাকবে। এরপর যে আকৃতিটি রয়েছে, এই আকৃতিটিকে আমরা 120 ডিগ্রি কোণে 3 বার ঘুরাইতে পারবো। তাহলে এটার মাত্রা হচ্ছে 3 এবং ঘূর্ণন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এবং ও নং যে আকৃতিটি রয়েছে, এই আকৃতিটিকে আমরা 4 বার ঘুরাইতে পারবো 90 ডিগ্রি করে এবং প্রতি ক্ষেত্রে এটার একই আকৃতি বজায় থাকবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটার ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং মাত্রা হচ্ছে 4। এবং সর্বশেষ যেই আকৃতিটি রয়েছে, এটা একটি সমবাহু ত্রিভুজ। এর ঘূর্ণন কোণ হবে 120 ডিগ্রি এবং মাত্রা হচ্ছে 3। অর্থাৎ এটাকে আমরা 3 বার ঘুরাইতে পারবো 120 ডিগ্রি করে এবং প্রতি ক্ষেত্রে এটার আকৃতি একই থাকবে। এরপর ২ নং এর মধ্যে ২ টি প্রশ্ন দেওয়া আছে। যেখানে ক এর মধ্যে বলা হয়েছে যে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে কি বোঝো? একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ কত? তাহলে এখানে আমরা বলতে পারি যে কোনো বস্তু বা চিত্রকে একবার পূর্ণ ঘূর্ণনের ফলে যদি বস্তু বা চিত্রটি আদি অবস্থায় ফিরে আসে, তবে তাকে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলে। আর একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ হচ্ছে ৩৬০ ডিগ্রি। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে এইটা কিন্তু তার পূর্ববর্তী অবস্থায় ফিরে আসতেছে। এটাই হচ্ছে একমাত্রিক ঘূর্ণন প্রতিসমতা। এরপর খ নং প্রশ্নটি হচ্ছে, প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে কি? কারণ উল্লেখ করো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে, কারণ আমরা জানি ঘূর্ণন প্রতিসমতার মাত্রা সমান 360 ডিগ্রি বাই ঘূর্ণন কোণ। এখানে যেহেতু ঘূর্ণন কোণ 20 ডিগ্রি, 360 কে 20 দ্বারা ভাগ করলে 18 হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে যেকোনো বস্তু বা চিত্রের প্রতিসমতার মাত্রা 18 হলে তার ঘূর্ণন কোণ 20 ডিগ্রি হতে পারে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে এটা হার হবে না, এটা তার হবে। আর এই প্রশ্নটা থেকে আমরা যেটা বুঝতে পারি, যেকোনো বস্তুর প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে, যদি তার প্রতিসমতার মাত্রা 18 হয়। এরপর ৩ নং প্রশ্নটি হলো, নিচের চিত্রগুলোতে প্রতিসাম্য রেখা দেওয়া আছে, চিত্রগুলো সম্পূর্ণ করো। এটা একেবারে সিম্পল। এখানে দেখো এই অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেক জাস্ট এটার মতো করে আমরা এঁকে নেব। অর্থাৎ আমরা ওই যে প্রতিফলন প্রতিসমতা শিখেছি ঠিক ওইটার মতো করে। তাহলে এখানে আমরা যদি এই আকৃতিগুলো সম্পন্ন করি, এই আকৃতিটা সম্পন্ন করলে এটা একটা ত্রিভুজ হবে, এটা হবে রম্বস, এটা হবে বৃত্ত এবং এটা একটা সুষম পঞ্চভুজের আকৃতি হবে এবং সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে একটি সুষম অষ্টভুজের আকৃতি সম্পন্ন হবে। তাহলে এখানে আমরা এই আকৃতিগুলো সহজে সম্পন্ন করতে পারি। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে যে নিচের চিত্রগুলো প্রতিসাম্য রেখা অঙ্কন করো। অর্থাৎ এই যে আকৃতিগুলো রয়েছে, এই আকৃতিগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ কয়টি প্রতিসাম্য রেখা অঙ্কন করতে পারবো এবং রেখাগুলো এমনভাবে অঙ্কন করতে হবে যাতে প্রত্যেকটি রেখা চিত্রটিকে সমান দুভাগে ভাগ করে। যেমন আমরা ক নং চিত্রটিকে ৩টি প্রতিসম রেখায় ভাগ করতে পারি। আমরা যদি এদিক দিয়ে একটি রেখা টানি তাহলে এটার এই পাশটা আর এই পাশটা সমান হবে। আবার এই দিক দিয়ে যদি একটি রেখা টানি তাহলে এই পাশটা আর এই পাশটা সমান হবে এবং এই দিক দিয়ে একটা রেখা টানলে উপরের অংশ এবং নিচের অংশ হুবহু একই রকম হবে। এরপর খ নং চিত্রে আমরা ২ টা রেখা অঙ্কন করতে পারি, একটা লম্বালম্বিভাবে, একটা আড়াআড়িভাবে এবং ঘ নং চিত্রে আমরা ৩ টা রেখা অঙ্কন করতে পারি এবং প্রতি ক্ষেত্রে প্রত্যেকটি রেখা চিত্রটিকে সমান ২ টি ভাগে ভাগ করে। এরপর এই ঘ নং যে চিত্রটি রয়েছে, এটাকে আমরা কোনাকুনিভাবে ভাগ করতে পারি। এরপর ও নং চিত্রে আমরা যদি লম্বালম্বিভাবে একটি রেখা অঙ্কন করি, তাহলে এই পাশ আর এই পাশ সমান হবে। এরপর চ এ যে চিত্রটি রয়েছে, এই চিত্রটিকে আমরা ৪ টি প্রতিসাম্য রেখা দ্বারা ভাগ করতে পারি এবং প্রতিটি রেখা এই চিত্রটিকে সমান ২ টি অংশে ভাগ করে। এবং সর্বশেষ যে চিত্রটি রয়েছে, এই চিত্রটির মধ্যেও আমরা ৪ টি প্রতিসাম্য রেখা অঙ্কন করতে পারি এবং প্রতিটি রেখা চিত্রটিকে সমান ২ টি ভাগে ভাগ করে।
আজকের এই পর্বের মাধ্যমে এই অধ্যায়টি শেষ হলো। সবাইকে এই অধ্যায়টি অনুশীলন করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।